আমরা যার সম্পর্কে আজকে জানবো সেটা হচ্ছে মানে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা বাংলা সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী বলতে পারি, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী এবং বাংলা ভাষার রূপকার। বাংলা গদ্যের সার্থক রূপকার হচ্ছেন তিনি। তিনি এই উপাধি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তিনি বিভিন্ন বই লিখেছিলেন, শিশু পাঠ্য গ্রন্থ লিখেছিলেন। এবার চলুন আমরা যেটাতে মূল যেখানে যাব সেটা হচ্ছে জন্ম এবং জন্মস্থান। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর অধুনা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। বীরসিংহ গ্রাম সেই সময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। তাহলে ভালো করে বুঝতে পারলেন নিশ্চয়ই যে তিনি জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। এবং কত সালে জন্মগ্রহণ করেছিলেন না, 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1820 এবং 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এবার চলুন আমরা চলে আসি আমাদের অভিধাতে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেশ কিছু অভিধা বা উপাধি ছিল। এই উপাধি বা অভিধা সম্পর্কে আজকে আমরা জানব। এক, বিদ্যাসাগর জন্মগ্রহণকালে তার পিতামহ তার নাম বংশানুযায়ী নাম রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1839 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতে যথারীতি কৃতিত্বের সঙ্গে তিনি উত্তীর্ণ হয়ে 16ই মে হিন্দু ল কমিটির কাছ থেকে যে প্রশংসা পত্রটি পান তাতে প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। তাহলে বিদ্যাসাগর উপাধিটি কবে প্রথম ব্যবহৃত হয়েছিল না, হিন্দু ল কমিটি পক্ষ থেকে বিদ্যাসাগর উপাধি পান। খুব ভালো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পরবর্তীকালে ভালো করে দেখুন, 1841 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে প্রাপ্ত দেবনাগরী হরফে লিখিত এই সংস্কৃত শংসাপত্রে বা প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকগণ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বর দেখুন, দয়ার সাগর। দয়ার সাগর উপাধি তাকে দেওয়া হয়েছিল, তিনি অত্যন্ত দয়া পরবশ ছিলেন। করুণার সাগর, এই করুণার সাগরের উপাধিটি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই উপাধিতে ভূষিত করেন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুণার সাগর উপাধিতে ভূষিত করেন। এরপরে আমরা যে উপাধিটির পরিচয় পাবো সেটি হচ্ছে বিদ্যাবণিক। বিদ্যাবণিক আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক হিসেবে তিনি পরিচিত হয়েছিলেন। ভালো করে বুঝতে হবে, আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক হিসেবে তিনি পরিচিত হয়েছিলেন। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক এই নামে অভিহিত করা হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক, বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক। তাহলে বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক ছিলেন কে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই জন্য তাকে এই বিদ্যাবণিক উপাধিটা দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। যা ভাবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, এটা কবিগুরু হবে, কবিগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ বা বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী এই বলে কিন্তু উল্লেখ করেছিলেন। তাহলে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়? বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বেশ কিছু তথ্য পেলাম। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পীকে, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পীকে, বাংলা গদ্যের রূপকারকে,
বিদ্যা বণিক কাকে বলা হতো, দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যাসাগর প্রভৃতি বিভিন্ন ধরনের কিন্তু উপাধি আমরা পেলাম। পরবর্তীকালে আরেকটা উপাধি আছে দেখুন, বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক কিন্তু তাকে বলা হতো। বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের রূপায়ণে, বাংলা গদ্যের পরিবর্তনে, পরিবর্ধনে, পরিমার্জনে তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারই বলিষ্ঠ প্রতিভার জাদু স্পর্শে বাংলা গদ্য কৈশোরকালের অনিশ্চয়তাকে পশ্চাতে পরিত্যাগ করে পূর্ণ সাহিত্যিক রূপের নিশ্চয়তার মধ্যে স্থান পায়। অর্থাৎ এত কিছু বলার দরকার নেই, এখানে পরিষ্কার একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক বলে তাকে কিন্তু অভিহিত করা হয়েছে। পরে দেখুন, গদ্যে ব্যবহৃত নাম। তিনটি ছদ্মনামে তিনি লিখতেন, এক, দুই এবং তিন। এক নম্বর ছদ্মনাম দেখো, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এটা হবে কস্যচিৎ, ক দন্তস্ব জফলা চয় হর্ষি খণ্ডত্ব, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। দুই নম্বর দেখুন, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। একটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, দুই নম্বর হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, এবং তিন নম্বর হচ্ছে কস্যচিৎ তত্ত্বান্বেষিণী। এটা হবে তত্ত্বান্বেষণা। আমি এগুলো সব কারেক্ট করে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তত্ত্বান্বেষী। তাহলে দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনটি ছদ্মনামে ডাকা হতো, তিনটি ছদ্মনাম ছিল, তিনটি ছদ্মনাম। প্রথম ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, দ্বিতীয় ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, এবং তিন নম্বর ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ তত্ত্বান্বেষিণী। এই তিনটে ছদ্মনামে কিন্তু অবশ্যই ডাকা হতো। কি বললাম বোঝা গেল? তারপরে দেখুন, চলে আসুন আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু রচিত গ্রন্থাবলী বা গ্রন্থপঞ্জি। শিক্ষামূলক গ্রন্থ কি কি? শিক্ষামূলক গ্রন্থ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচুর প্রবন্ধ রচনা করেছেন। প্রচুর তিনি প্রবন্ধের মানে প্রবন্ধকে তিনি গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন। এবং তার মধ্যে বেশ কিছু ভাগ ছিল, যেমন মৌলিক রচনা ছিল, অনুবাদ ছিল, শিক্ষামূলক ছিল। তো শিক্ষামূলক গ্রন্থের মধ্যে আমাদের বেশ কয়েকটি নাম কিন্তু মাথায় রাখতে হবে। তো কি কি নাম সেগুলো? প্রথম হচ্ছে ঋজু পাঠ। ঋজু পাঠ প্রথম থেকে তৃতীয় ভাগ, মানে 1 থেকে 3 নম্বর খণ্ড 1851 থেকে 1852 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু প্রকাশিত হয়েছিল। দেখুন, প্রথম ভাগ হচ্ছে নভেম্বর 1851। অত নভেম্বর বা ডিসেম্বর বা অক্টোবর এগুলো মনে রাখার দরকার নেই। প্রথম ভাগ 1851, দ্বিতীয় ভাগ 1852 এবং তৃতীয় ভাগ 1852। এই তিনটে ভাগে কিন্তু প্রকাশিত হয়েছিল ঋজু পাঠ। তো ঋজু পাঠটা সংস্কৃত সাহিত্যের একটি মানে বলা যেতে পারে সংস্কৃত ভাষায় লেখা একটি গ্রন্থ, এবং এটি তিনটি খণ্ডে বিভক্ত ছিল। তিনটি খণ্ডকে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম খণ্ড 1851, দ্বিতীয় খণ্ড 1852 এবং তৃতীয় খণ্ড 1852। এবার আসুন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকাতে। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা 1851 সালে প্রকাশিত হয়েছে। তাহলে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা কত সালে প্রকাশিত হয়? 1851 সালে কিন্তু প্রকাশিত হয়েছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। এর মধ্যে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ। এর মধ্যে আপনি প্রত্যয় পাবেন, সমাস,
কারক ইত্যাদি বিভিন্ন পাঠ কিন্তু পাবেন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকার মধ্যে। 3 নম্বর আমাদের যেটা পাঠ্য আছে, মানে আমাদের পাঠ্য বলতে আমাদের শিক্ষামূলক গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত বা প্রণীত সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, 1853 মার্চ। তাহলে সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, এটা 1853 সালে প্রকাশিত হয়েছিল। ওকে। 4 নম্বর, মহাভারতের উপক্রমণিকা। মহাভারতের উপক্রমণিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এটি সংস্কৃত ভাষায় রচিত। সংস্কৃত। একটুখানি বলাটার মধ্যে একটুখানি আমি কারেকশন করে নিচ্ছি। ব্যাসদেবের যে মূল রচনা সেটা মহাভারত, এটা সংস্কৃত ভাষায় রচিত। আমরা জানি যে মহাভারত সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু এর অবলম্বনে যে অনুবাদটি তিনি করেছিলেন সেটি কিন্তু তার প্রথম বাংলা রচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটি লাইন। তার প্রথম বাংলা রচনা 1843 থেকে 1844 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয়চন্দ্র, মানে অক্ষয় কুমার দত্ত, সরি অক্ষয় চন্দ্র না, অক্ষয় কুমার দত্ত। আমি একটুখানি এখানে লিখে দিই যে তত্ত্ববোধিনী, এই পত্রিকার সম্পাদক এবং সহ সম্পাদক যারা ছিলেন তারা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, এবং অক্ষয় অক্ষয়চন্দ্র, সরি আবার ভুল বললাম, এটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। অক্ষয় কুমার দত্ত, এই দুজনের মানে তত্ত্বাবধানে এই পত্রিকাটি প্রকাশিত হতো। এই তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকায় মহাভারতের উপক্রমণিকা তিনি লিখেছিলেন এবং 1843 থেকে 1844 খ্রিস্টাব্দের মধ্যে এটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে একটা গ্রন্থ তিনি লিখেছিলেন, মানে এটি মানে 1847 সালে লেখা হয়েছিল, কিন্তু এটা প্রকাশিত হয়নি, এটা হচ্ছে অপ্রকাশিত থেকে যায়, কারণ এর কোনো পাণ্ডুলিপিও পাওয়া যায়নি। গ্রন্থটির নাম হচ্ছে বাসুদেব চরিত্র। এটিও মহাভারত অবলম্বনে তিনি রচনা করেছিলেন। এবার চলে আসুন, দেখুন পদ্য সংগ্রহ। পদ্য সংগ্রহ এর মধ্যে কি আসছে? পদ্য, এটা একটা রচনা। এটা তিনি 1888 প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ 1890। জুলাই মনে রাখার দরকার নেই, এটা জাস্ট একটু মনে রাখবেন যে 1888 প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে 1890। এরপরে আছে শব্দমঞ্জুরি। শব্দমঞ্জুরি 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত, এটি একটি বাংলা অভিধান, এটা কিন্তু একটা বেঙ্গলি ডিকশনারি। বেঙ্গলি ডিকশনারি, অর্থাৎ আমরা বলতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বাংলা অভিধান বইয়ের নাম হচ্ছে শব্দমঞ্জুরি। এইগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট নয়। এবার যেটা আসছে সেটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়। বর্ণপরিচয় আমরা জানি অ, আ, হস্য দীর্ঘ রি, লি, এ, ওই, ও, ঔ, এরকম করে স্বরবর্ণ এবং ওদিকে ব্যঞ্জন বর্ণ, এরকম দুটি ভাগে তিনি ভাগ করেছিলেন। এবং এই প্রথম ভাগটি বেরিয়েছিল 1855 সালে, দ্বিতীয় ভাগটিও বেরিয়েছিল 1855 সালে। প্রথমটি এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়, মানে এপ্রিল মাসে প্রকাশিত হয়, দ্বিতীয়টি জুন মাসে প্রকাশিত হয়। বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি পুস্তিকা বা প্রাথমিক পুস্তিকা, অর্থাৎ প্রাথমিক সরকার মানে প্রাথমিক গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই বইটিকে কিন্তু আমাদেরকে দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ
এটা কিন্তু একটা শিশু পাঠ্য গ্রন্থ, এবং শিশু পাঠ্য গ্রন্থ শুধু না, এই যে দুটো ভাগ ভালো করে বুঝুন। এই যে দুই ভাগে প্রকাশিত পুস্তিকাটির দুটি ভাগই প্রকাশিত হয়েছিল 1855 সালে। তাহলে কত সালে প্রকাশিত হয়েছিল? 1855 সালে প্রকাশিত হয়েছে। দুই পয়সা মূল্যের, এখানে পয়সা লেখা হয়ে গেছে, এটা হবে পয়সা। এই ক্ষুদ্র বইটির পুস্তিকার প্রকাশ বাংলার শিক্ষা জগতে ছিল এক যুগান্তকারী ঘটনা। ওকে, এখানে আর কিছু বলার দরকার আমার মনে হচ্ছে নেই। এখানে আমাদের এই অংশটা কিন্তু একটু মনে রাখতে হবে, এই অংশটা, এই অংশটা থেকে এই অংশটা, এই যে আমি দাগিয়ে দিলাম, এই এই রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি নামক আত্মজীবনীমূলক গ্রন্থে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের উল্লেখ করেছেন। তাহলে রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের উল্লেখ করেছেন? এটি হচ্ছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি নামক গ্রন্থে। তাহলে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখুন, এখানে আরো কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যের নিরিখে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে রাধাকান্ত দেব রচিত, রাধাকান্ত দেব একজন বিখ্যাত সাহিত্যিক বলা যেতে পারে এবং সম্পাদক বলা যেতে পারে তখনকার দিনে, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কালে। তো এই যে রাধাকান্ত দেব রচিত বাঙ্গালা শিক্ষা গ্রন্থ, 1821 সালে প্রকাশিত হয়েছিল। স্কুল বুক সোসাইটি কর্তৃক প্রকাশিত বর্ণমালা প্রথম ভাগ 1853, বর্ণমালা বর্ণমালা দ্বিতীয় ভাগ 1854, ক্ষেত্রমোহন দত্ত কর্তৃক 3 ভাগে রচিত শিশু সেবধি 1854, মদন মোহন তর্কালঙ্কার রচিত শিশু শিক্ষা গ্রন্থগুলির নাম করেছে। তবে এই পুস্তিকাগুলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। বাংলা বর্ণমালায় বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা এগুলির রচয়িতাদের ছিল না। তাহলে ভালো করে বুঝতে হবে যে প্রথমে বর্ণমালা প্রথম ভাগ 1853, বর্ণমালা 1853 এবং বর্ণমালা 1854, এবং ওদিকে শিশু সেবধি যেটি ক্ষেত্রমোহন দত্তের রচিত, এবং পরবর্তীকালে মদন মোহন তর্কালঙ্কার রচিত শিশু শিক্ষা, এই গ্রন্থগুলির প্রভাব কিন্তু এর মধ্যে খুব একটা বেশি পড়েনি, বা পড়েছে কিন্তু ততটাও নয়। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি গ্রন্থে এই রচনার নাম উল্লেখ করেছেন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা তথ্য এটা বলা যেতে পারে। বর্ণপরিচয় রচনার কয়েকটি চরিত্রের নাম একটু মাথায় রাখতে হবে। বর্ণপরিচয় বর্ণপরিচয় রচনার কয়েকটি চরিত্র হলো গোপাল, মাধব, রাখাল, যাদব এবং ভুবন। আবার বলছে, তাহলে কি কি আছে? কি কি আছে? গোপাল, মাধব, রাখাল, যাদব এবং ভুবন। তাহলে এই যে আমাদের নামগুলো গোপাল, মাধব, রাখাল, যাদব, গোপাল, মাধব, রাখাল, যাদব আর ভুবন, গোপাল, মাধব, রাখাল, যাদব আর ভুবন, এই পাঁচজন কিন্তু মূল চরিত্র বর্ণপরিচয় গ্রন্থে। বর্ণপরিচয়ের মতো বই এখন বিভিন্ন স্কুলে আমরা পড়াই, যেমন সহজ পাঠ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ায়, বা অন্যান্য বই কিন্তু আমরা পড়াই বর্ণপরিচয়ের মতো বই। পরে দেখুন ব্যাকরণ কৌমুদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ ব্যাকরণ শিক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভূমিকা অনস্বীকার্য। দেখুন, ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী প্রথম ভাগ থেকে চতুর্থ ভাগ, এটা হচ্ছে 1853 থেকে 1862, এবং প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854। তাহলে প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854, চতুর্থ ভাগ 1862।
তাহলে ভালো করে মাথায় রাখতে হবে যে ব্যাকরণ কৌমুদীর চারটে পার্ট। এটা হচ্ছে 1853, দ্বিতীয়টাও 1853, তৃতীয়টা 1854 এবং চতুর্থটা 1862। তাহলে বর্ণপরিচয় কটি খণ্ডে বিভক্ত ছিল? বর্ণপরিচয় চারটি খণ্ডে বিভক্ত ছিল। কটি খণ্ডে বিভক্ত ছিল? বর্ণপরিচয় চারটি খণ্ডে বিভক্ত। এবার আসছি বেতাল পঞ্চবিংশতিতে। বেতাল পঞ্চবিংশতি এটি 1847 সালে প্রকাশিত হয় এবং এটি লাল্লুজি কৃত বেতাল পঞ্চশী গ্রন্থ অবলম্বনে কিন্তু এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ। তাহলে যদি বলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ বা অনূদিত গ্রন্থ কোনটি, তাহলে বেতাল পঞ্চবিংশতি কিন্তু অনূদিত গ্রন্থ। তাহলে প্রথম মুদ্রিত, আর আমরা যদি বলি একটু ভালো করে, অনূদিত গ্রন্থ হচ্ছে বেতাল পঁচিশি, অর্থাৎ পঞ্চবিংশতি। তাহলে প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। দেখুন, এই বেতাল পঁচিশি নামে মূল গ্রন্থটি সংস্কৃত ভাষা থেকে রচিত। 1805 সালে বেতাল পঁচিশি নামে একটি হিন্দি অনুবাদ ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয়, যা ওই কলেজের পাঠ্য ছিল। এটি বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ। তাহলে এর আগে আপনারা দেখতে পেলেন যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল কি, আহ এই বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি কিন্তু 1847 সালে আমাদের লেখা হয়েছিল, কিন্তু গ্রন্থ আকারে পুস্তকে প্রকাশিত মানে প্রথমে পারিনি। তো এটাকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ। তবে দেখুন, প্রাসঙ্গিক তথ্য একটুখানি জেনে নিই। এই বর্ণ পরিচয়ের একটা ব্যাপার আছে। বর্ণ পরিচয় গ্রন্থটি কার জন্য বা কাদের জন্য তিনি রচনা করেছিলেন? ওকে, এবার দেখুন, আমরা চলে আসি বিরাম চিহ্ন। এই গ্রন্থে, অর্থাৎ এই বর্ণপরিচয় গ্রন্থের নবম সংস্করণ পর্যন্ত বিরাম চিহ্ন হিসেবে কেবল তারই ব্যবহৃত হয়েছে। এই রচনার দশম সংস্করণ থেকে প্রথম বিরাম চিহ্নের ব্যবহার হিসেবে কমা, সেমিকোলন প্রভৃতি ব্যবহৃত হয়েছে। দেখুন, ফোর্ট উইলিয়াম কলেজের কর্তৃপক্ষ এই বইটি পাঠ্যপুস্তক হিসেবে রাখা যায় কিনা যাচাইয়ের জন্য কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতামত চাইলে তিনি আপত্তি প্রকাশ করেন। তখন বিদ্যাসাগর নিরুপায় হয়ে শ্রীরামপুর মিশনারিদের কাছে শরণাপন্ন হন। তার সর্বোৎকৃষ্ট বলে প্রশংসাপত্র দেন বইটি। ফোর্ট উইলিয়াম কলেজ চালু হবার পর বইটি মার্শালের অনুরোধে সরকার বইটিকে স্কুল কলেজ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে দিল। এবার আসছে বেতাল পঞ্চবিংশতি বইটি সংস্করণে বিদ্যাসাগর অশ্লীলতার অভিযোগের বিষয়গুলি বাদ দিয়ে পরিমার্জিত করে প্রকাশ করলে সরকার বইটিকে জুনিয়র স্কলারশিপ পরীক্ষার পাঠ্যতালিকা ভুক্ত করেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বইটি সংস্কৃত ঘেঁষা ভাষাকে বাংলা না বলে সংস্কৃত বলা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন। তাহলে সংস্কৃত ভাষা, সংস্কৃত ঘেঁষা ভাষাকে বাংলা না বলে সংস্কৃত বলা যেতে পারে বলে উল্লেখ করেছিলেন।
অশ্লীলতার দায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে বইটি অভিযুক্ত হয়েছিল। অশ্লীলতার দায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইটি কিন্তু অভিযুক্ত হয়েছিল, অর্থাৎ বেতাল পঞ্চবিংশতি বা বেতাল পঁচিশি, এই বইটি কিন্তু আহ অশ্লীলতার অভিযোগে কিন্তু অভিযুক্ত হয়। পরে দেখুন, বইটি সম্পর্কে মদনমোহন তর্কালঙ্কারের জামাতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ অভিযোগ করেন এবং মন্তব্য করেন যে বোমান্ড এবং ফ্লেচারের গ্রন্থগুলির ন্যায় ইহা উভয় বন্ধুর রচিত। দরকার নেই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এটা দরকার নেই, এটা বাদ দিলেও চলবে। বেতাল পঞ্চবিংশতি উম, নানা তর্ক বিতর্ক বইটির জনপ্রিয়তার উপর ছাপ ফেলতে পারেনি বলে জেমস লং বইটিকে ভেরি পপুলার বলে চিহ্নিত করেছেন। তাহলে জেমস লং সাহেব এই বইটিকে ভেরি পপুলার বলে চিহ্নিত করেছিলেন। পরে দেখুন, দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নাটক নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে শৈরেন্দ্রী চরিত্রের মুখ দিয়ে বইটির নাম উল্লেখ করেছেন। তাহলে কার মুখ দিয়ে তিনি এই গ্রন্থটির নাম উল্লেখ করেছিলেন? শৈরেন্দ্রী চরিত্রের মুখ দিয়ে বইটির নাম কিন্তু উল্লেখ করেছিলেন। পরে দেখুন, আসছে আমাদের পরবর্তী গ্রন্থের নাম হচ্ছে বাঙ্গালার ইতিহাস। এটা 1848 সালে প্রকাশিত হয়েছিল, বাঙ্গালার ইতিহাস। জন, এটা হবে জন ক্লার্ক মার্শম্যান সাহেবের বইটির নাম দেখুন, আউটলাইন অফ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথস ইন ইন্ডিয়া। তাহলে বইটির নাম হচ্ছে আউটলাইন অফ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, আউটলাইন অফ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথস ইন ইন্ডিয়া। গ্রন্থের শেষ 9 অধ্যায়, একাদশ থেকে ঊনবিংশ অধ্যায়, একাদশ থেকে ঊনবিংশ তার মানে 11 থেকে 19তম অধ্যায় পর্যন্ত বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থটি রচনা করেছিলেন। তাহলে 11 থেকে 19 নম্বর অধ্যায় পর্যন্ত অবলম্বনে কি হয়েছিল, বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ 1848 এই গ্রন্থটি কিন্তু প্রকাশ করেছিলেন বা রচনা করেছিলেন। এতে 1756 খ্রিস্টাব্দে অর্থাৎ সিরাজের সিংহাসন লাভের পর থেকে শুরু করে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত, বিশেষত লর্ড বেন্টিংকের শাসনকাল পর্যন্ত মোট 79 বছরের বাংলার ইতিহাস বর্ণিত রয়েছে। তাহলে নবাব সিরাজউদ্দৌলা যখন থেকে সিংহাসনে বসেছিলেন 1756 থেকে 1835, অর্থাৎ এই লর্ড বেন্টিং এর শাসনকাল পর্যন্ত প্রায় 79 বছরের কিন্তু ইতিহাস এখানে বর্ণিত আছে। মার্শাল সাহেব মার্শম্যানের সম্মতিক্রমে বিদ্যাসাগরের বাঙ্গালার ইতিহাসের ইংরেজি অনুবাদ করে নাম দেন এ গাইড টু বেঙ্গল, এ গাইড টু বেঙ্গল। তাহলে ভালো করে দেখুন যে মার্শাল সাহেব মার্শম্যানের সম্মতিক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাঙ্গালার ইতিহাসের ইংরেজি অনুবাদ করে নাম দিয়েছিলেন। তাহলে মার্শাল সাহেব মার্শম্যানের সম্মতিক্রমে বিদ্যাসাগরের বাঙ্গালার ইতিহাসের ইংরেজি অনুবাদ নাম করেছিলেন এ গাইড টু বেঙ্গল, এ গাইড টু বেঙ্গল। গাইড টু বেঙ্গল। তাহলে যদি বলে যে গাইড টু বেঙ্গল এর নামটি কে দিয়েছিলেন, ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? না, মার্শাল সাহেব। মার্শাল সাহেব মার্শম্যানের সম্মতিক্রমে এই বিদ্যাসাগরের বাঙ্গালার ইতিহাসের ইংরেজি অনুবাদ করে নাম দেন গাইড টু বেঙ্গল। এবার আসছে জীবনচরিত। জীবনচরিত জীবনচরিত এই গ্রন্থটি চেম্বার্সের চেম্বার্সের বায়োগ্রাফি বায়োগ্রাফি কয়েকজন মনীষীর জীবন কথা অবলম্বনে রচিত। এক্সেম্পলারি বায়োগ্রাফি, এটি বঙ্গানুবাদ। তাহলে এক্সেম্পলারি বায়োগ্রাফি এটি কি? এটি হচ্ছে কয়েকজন মনীষীর জীবন কথা অবলম্বনে রচিত, এটি হচ্ছে বঙ্গানুবাদ। বোধোদয়
বোধোদয় বা শিশু শিক্ষা চতুর্থ ভাগ, এটি 1851 সালে এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়, মানে এপ্রিল মাসে 1851 সালে প্রকাশিত হয়। তাহলে বোধোদয়, বোধোদয় বা শিশু শিক্ষা চতুর্থ ভাগ কি নামটা দেওয়া হয়েছে দেখুন, ভালো করে বুঝুন। যে বোধোদয়, বোধোদয়কে আমরা কিন্তু আরেকটা নামেও ডাকছি, সেটা হচ্ছে শিশু শিক্ষা চতুর্থ ভাগ। তাহলে বোধোদয় এটি আরেকটি নামে অভিহিত হয়, সেটা হচ্ছে শিশু শিক্ষা চতুর্থ ভাগ। এটি এপ্রিল 1851 সালে প্রকাশিত হয়। 1851 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় গ্রন্থটি প্রকাশিত হয়। প্রথমের নাম ছিল শিশু শিক্ষা চতুর্থ ভাগ। কেন এরকম নাম দেওয়া ছিল, যে বন্ধু মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা যে রচনাটা, এটা তিনটে খণ্ডে বিভক্ত ছিল। এক হচ্ছে আমাদের 1849 সালে প্রথম এবং দ্বিতীয় ভাগ, 1853 সালে তৃতীয় ভাগ। বেথুন বালিকা বিদ্যালয়ের বালিকাদের জন্য তিনি কি করেছিলেন, এটা রচনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বোধোদয় নামে, যেটি আমাদের রুডিমেন্টস অফ নলেজ, চেম্বার্স বলে আরেকজন বিখ্যাত ইংরেজ সাহিত্যিক, তার রুডিমেন্টস অফ নলেজ অথবা থার্ড বুক অফ রিডিং অবলম্বনে রচিত। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি কি, আহ, দেখুন, রুডিমেন্টস অফ নলেজ আর থার্ড বুক অফ রিডিং সেম কিন্তু। তাহলে আমরা যদি এখানে বলি যে রুডিমেন্টস অফ নলেজ, রুডিমেন্টস রুডিমেন্টস অফ রুডিমেন্টস অফ নলেজ অথবা দ্য থার্ড বুক অফ রিডিং এর অবলম্বনে রচিত। তাহলে এটা কিন্তু আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে, চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে কিন্তু রচিত। এবার দেখুন, নীতিবোধ। নীতিবোধ কি? নীতিবোধ প্রথম 7টি প্রস্তাব 1851 সালে প্রকাশিত হয়। রবার্ট এবং উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত। মরাল ক্লাস বুক, তাহলে কি অবলম্বনে রচিত হয়েছিল? এটা যে মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত হয়েছিল, রবার্ট এবং উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত। তাহলে কি কি অবলম্বনে রচিত হয়? রবার্ট এবং উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত হয়। কতগুলি প্রস্তাব ছিল? 7টি প্রস্তাব, 1851। এটি একটি প্রবন্ধ, ঠিক আছে। এই বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমপ্লিট করে যেতে পারেননি, এবং তিনি এই বইটি সম্পূর্ণ করার ভার দিয়েছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কাকে তিনি এই গ্রন্থটি লেখার ভার দিয়েছিলেন? এই গ্রন্থটি লেখার ভার তিনি দিয়েছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যেহেতু তিনি এটা কমপ্লিট করে যেতে পারেননি। তাহলে রবার্ট এবং উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত। ওকে, এবার চলে আসুন শকুন্তলা। শকুন্তলা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমরা যদি বলি যে এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম শ্রেষ্ঠ একটা প্রবন্ধ, মানে অনুবাদ গ্রন্থ, অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ, অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ। কাশী কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটকের আখ্যান ভাগকে গদ্যে বিবৃত করতে গিয়ে বিদ্যাসাগর মূল নাটকের 7টি পরিচ্ছেদে ভাগ করে নিয়েছেন। তাহলে অভিজ্ঞান শকুন্তলম নাটকটিকে আখ্যান করতে গিয়ে, অর্থাৎ গদ্য আকারে করতে গিয়ে, তিনি 7টি পরিচ্ছেদে ভাগ করেছিলেন। সেই স্তরে তিনি প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ। বিদ্যাসাগরের শকুন্তলা নাটক নয়, গদ্য কাহিনী, তবে নাটকীয়তা আছে, ভালো করে বুঝতে হবে। কালিদাসের যে নাটক ছিল, সেই নাটককে তিনি গদ্য আকারে নিয়ে আসেন, গদ্য আকারে নিয়ে আসেন, তবে এর মধ্যে কিন্তু নাটকীয়তাও বিদ্যমান। কি আছে? নাটকীয়তা আছে।
তাই সূত্রধর এবং নটার সংলাপ বাদ গেছে, ঘটনাগ্রন্থ নিয়ে অনেক কাহিনী বাদ দিয়েছেন। এই গ্রন্থের রচনার জন্য বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী আখ্যা পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক। তাহলে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, তাহলে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়? বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। দেখুন তথ্যের সম্ভারে কিন্তু একদম পুরো এটাকে আমি তুলে এনেছি তথ্যের সম্ভারে। তথ্য এখানে কিন্তু প্রচুর আছে। দেখুন তথ্য সম্ভার, তথ্য সম্ভারে কিন্তু ভরপুর। এবার আসুন, যে এখানে লেখা আছে কথামালা। তো কথামালাটা কি? কথামালা আচ্ছা 1856 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রিস দেশের ইসপস পণ্ডিতের ইসপস ফেবলস অবলম্বনে রচিত। তাহলে কথামালা কার অবলম্বনে রচিত? ইসপস ফেবলস অবলম্বনে রচিত। ওকে। ইসপস ফেবল, আমরা জানি ইসপ হচ্ছে গ্রিস দেশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। সেই গ্রিসের ব্যক্তি ইসপসের আহ, যে কথা, সেগুলোকে যে রূপকথার গল্প, সেগুলোকে তিনি এখানে উল্লেখ করেছেন এবং এটাকে অনুবাদ করেছেন। এখানে তিনি 6টি উডকাট ছবি ব্যবহার করেছেন। 6টি উডকাট ছবি ব্যবহৃত হয়। জেমস লং বইটির সিম্পল বাট এলিগ্যান্ট স্টাইলের প্রশংসা করেছেন। মানে উডকাট, উডকাট ছবি, সিম্পল বাট এলিগ্যান্ট স্টাইল। তাহলে সিম্পল বাট এলিগেন্ট স্টাইল বলে যে বইটিকে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে কথামালা। সিম্পল বাট এলিগেন্ট স্টাইল বলে যে গ্রন্থটিকে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে কথামালা। এবার আছে চরিতাবলী। চরিতাবলী 1856 বিভিন্ন ইংরেজি গ্রন্থ এবং পত্রপত্রিকা অবলম্বনে রচিত। এবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে শ্রেষ্ঠ অনুবাদ গ্রন্থ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে স্বীকার করেছেন যে তার শ্রেষ্ঠ অনুবাদ গ্রন্থ হচ্ছে সীতার বনবাস। সীতার বনবাস কত সালে প্রকাশিত হয়েছিল? না, সীতার বনবাস 1860 সালে প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সালটা, কারণ সাল কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। খুব রেয়ার কিছু আমাদের আমাদের পড়তে হবে, সেগুলো হচ্ছে আমাদের যেমন আহ সীতার বনবাস পড়তে হবে। সীতার বনবাস, সীতার বনবাস থেকে কিন্তু আমাদের এই 1860, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সীতার বনবাস কত সালে প্রকাশিত হয়েছিল? 1860 সালে প্রকাশিত হয়েছিল। এবার দেখুন, ভবভূতির উত্তর রামচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে এই গ্রন্থ তিনি লেখেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে সিলেক্টিভ পরীক্ষায়, যে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীতার বনবাস, সীতার বনবাস এটি কোন গ্রন্থ অবলম্বনে রচিত হয়েছিল? সীতার বনবাস কিন্তু দুটি গ্রন্থ অবলম্বনে রচিত হয়েছিল। এক হচ্ছে আপনি মানে আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে ভবভূতির উত্তর রামচরিত, ভবভূতি, ভবভূতির উত্তর রামচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বন। সীতার বনবাস হচ্ছে রামচন্দ্রের লঙ্কা বিজয়ের পরবর্তী জীবন এবং সীতার পরিণাম অবলম্বনে রচিত বিদ্যাসাগরের সীতার বনবাস। শ্রেষ্ঠ বাংলা ক্লাসিক গ্রন্থ এই জায়গায় বলা হচ্ছে। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে শ্রেষ্ঠ বাংলা ক্লাসিক গ্রন্থ রূপে এবং আমাদের পবিত্র পারিবারিক কর্তব্যের স্মারক হয়ে ঊনবিংশ শতাব্দীর বাঙালি জীবনে সুগভীর প্রভাব বিস্তার করেছিল। সেই যুগে এই গ্রন্থটি পাঠ্যপুস্তক হিসেবে প্রকাশিত হয়েছিল, কিন্তু খুব একটা বেশি এটা আমাদের মনে রাখার দরকার নেই। আমাদের শুধু মনে রাখতে হবে এটা হচ্ছে শ্রেষ্ঠ বাংলা ক্লাসিক গ্রন্থ, 1860 সালে প্রকাশিত হয়েছিল। এবং এটা আর একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
এই এর যে নাট্যাভিনয় এর যে নাট্যাভিনয় হয়েছিল, উমেশচন্দ্র মিত্র সীতার বনবাসের নাট্যরূপ নিয়েছিলেন। এটি 1866 খ্রিস্টাব্দের জুন মাসে পুরানীপুরের নীলমণি মিত্রের বাড়িতে অভিনীত হয়েছিল। তাহলে মনে রাখুন এইটা এইটা হালকা আমাদের মনে রাখতে হবে, খুব বেশি জটিলের দিকে আমরা যাচ্ছি না, কিন্তু এই তথ্যগুলো একটুখানি মাথায় রাখুন। যে নাট্যাভিনয় হয়েছিল, উমেশচন্দ্র মিত্র সীতার বনবাসের নাট্যরূপ নিয়েছিলেন। এটি 1866 খ্রিস্টাব্দের জুন মাসে কুরানীপুরের নীলমণি মিত্রের বাড়িতে অভিনীত হয়েছিল। পরে দেখুন, এইটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জেন হার্ডিঞ্জ বিদ্যাসাগরের এই গ্রন্থটির এক্সাইল অফ সাইট নামে একটি ইংরেজি অনুবাদ করেছিলেন, দ্য এক্সাইল অফ সাইট, 1904। এবং এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের এই এইখানে সেটা হচ্ছে সীতার বনবাসকে কান্নার জোলাপ বলে উল্লেখ করেছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সীতার বনবাস 1860 একে কান্নার জোলাপ বলে উল্লেখ করেছেন। তো এইটা কিন্তু আপনাদের কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর একটা টপিক আমরা একটু আগেই জানলাম, সেটা হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। জেন হার্ডিঞ্জ বিদ্যাসাগরের এই সীতার বনবাস গ্রন্থটিকে এক্সাইল অফ সাইট নামে একটি ইংরেজি অনুবাদ করেছিলেন। আমরা এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, মনে রাখতে সুবিধা হবে। এইচ জেন হার্ডিঞ্জ এবং বইটির নাম দিয়েছিলেন এক্সাইল অফ সাইট নামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ওকে, তো এটা গেল। এবার দেখুন, হোমনাথ মিত্রের মতে সীতার বনবাস বিদ্যাসাগরের সর্বোৎকৃষ্ট গ্রন্থ, যেটা আমি একটু আগেই বলেছিলাম আপনাদেরকে, যে সীতার বনবাস কিন্তু বিদ্যাসাগরের সর্বোৎকৃষ্ট গ্রন্থ। এটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। এবার চলে আসুন আখ্যান মঞ্জুরি। আখ্যান মঞ্জুরি বাংলা ভাষা এবং নীতি বিষয়ে জ্ঞান লাভের জন্য 1863 সালে অগ্রহায়ণ মাসে তিনি আখ্যান মঞ্জুরি রচনা করেন। এটাকে সম্পূর্ণরূপে অনুবাদ সাহিত্য বলা যায় না, এর মধ্যে কিন্তু কিছু কিছু নিজস্বতা রয়েছে। এটি 1863 সালে প্রকাশিত হয়েছিল, 1863। মাথায় রাখবেন, আখ্যান মঞ্জুরি 1863, এবং দ্বিতীয় ভাগ 1888, দ্বিতীয় ভাগ কিন্তু 1888, এবং তৃতীয় ভাগও কিন্তু 1888। তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে আমরা আসছি ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাসটা হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স এর অবলম্বনে রচিত, এবং এটি হচ্ছে 1869 সালে প্রকাশিত হয়। তাহলে ভ্রান্তিবিলাস এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ভ্রান্তিবিলাস এই গ্রন্থটি 1869 সালে প্রকাশিত হয়, উইলিয়াম শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। ভ্রান্তিবিলাস গদ্যানুবাদ হলেও এক প্রকার মৌলিক সৃষ্টি। লোকের চিত্তরঞ্জন করবার জন্য তিনি এটা করেছিলেন, মানে এই কমেডি অফ এরর্স এর অবলম্বনে ভ্রান্তিবিলাসটিকে তিনি লিখেছিলেন। এবং এখানে যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, যেমন হেমকূট চরিত্র, সোমদত্ত, বিজয়বল্লভ, লাবণ্যময়ী, কিঙ্কর, চন্দ্রপ্রভা, বসুপ্রিয়, অপরাজিতা, বিদ্যাধর প্রভৃতি বিভিন্ন চরিত্রে কিন্তু এখানে সমাবেশ ঘটেছে। তো এখানে আমাদের আর কিছু নেই, বামনাখ্যান খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। এবার তিনি ছদ্মনামের বিষয়টা একটুখানি আসি। ছদ্মনামে তিনি লিখলেন অতি অল্প হইল, অতি অল্প হইল। এটা কিন্তু তিনি ছদ্মনামে লিখেছেন। এটা 1873 সালে লেখা হয়েছিল। আবার অতি অল্প হইল, এটা 1873 সালে রচনা হয়েছিল। এবং দুটোই কিন্তু দেখুন, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামে তিনি লিখেছিলেন। তাহলে ছদ্মনামটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য এই ছদ্মনামে লিখেছেন। এবং আবার অতি অল্প হলো 1873 সাল, এটিও একই ছদ্মনামে লিখেছেন, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য।
এবং এই দুটি গ্রন্থই অতি অল্প হইলো 1873, আবার অতি অল্প হইলো 1873, এই দুটি গ্রন্থই তারানাথ তর্ক বাচস্পতির বহুবিবাহ বিষয়ে প্রতিবাদে লেখা। তারানাথ তর্ক বাচস্পতির বহুবিবাহ বিষয়ে প্রতিবাদে লেখা হয়েছিল। এবার ব্রজবিলাস, এটা হবে ব্রজবিলাস। ব্রজবিলাস 1884, এবং এটি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামেই তিনি লিখেছিলেন। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামেই কিন্তু তিনি লিখেছিলেন। এটা 1884। তাহলে ব্রজবিলাস 1884, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। এরপরে আসছে বিধবা বিবাহ এবং যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা, বা এটাকে আমরা বিনয় পত্রিকা বলতে পারি। তাহলে বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা বা বিনয় পত্রিকা, এটি 11ই নভেম্বর 1884 সালে প্রকাশিত হয়েছিল। কস্যচিৎ তত্ত্বান্বেষিনো, তত্ত্বান্বেষিনো বানানটা একটুখানি ঠিক করে নিতে হবে, আমি পরে এটাকে নোট আকারে যখন দিব তখন এটাকে সঠিক করে দেবো। তত্ত্বান্বেষিনো ছদ্মনামে লেখা হয়েছিল। পরবর্তীতে এটা বিনয় পত্রিকা নামে প্রকাশিত হয়। বিনয় পত্রিকা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বিনয় পত্রিকা নামে প্রকাশিত হয়। তাহলে কোনটা বিনয় পত্রিকা নামে প্রকাশিত হয়? বিধবা বিবাহ এবং যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা, এটা বিধবা বিবাহ এবং যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা, এটা 1884। এরপরে দেখুন রত্ন পরীক্ষা আছে, রত্ন পরীক্ষা 1886, এটি কিন্তু অন্য ছদ্মনামে তিনি লিখেছিলেন। ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে তিনি লিখেছিলেন। এবার আসছি সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। 1853 সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, 1853। এরপরে যেটা আসছে, এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আপনারা দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে বাঙালির লেখা সংস্কৃত সাহিত্য ইতিহাসের প্রথম গ্রন্থ। সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, এটা হচ্ছে 1853 সালে প্রকাশিত হয়েছিল। এবং পরবর্তীকালে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক থেকে খ্যাতি লাভ করেছিল। তার কারণ হচ্ছে এটি বাঙালির লেখা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম গ্রন্থ। এটি সংস্কৃত সাহিত্যের প্রথম গ্রন্থ বা সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ। পরবর্তীকালে আসুন, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব। প্রথম ভাগ 1855, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব 1855, এবং দ্বিতীয় 1855। এবং এরপরে এরপরে যেটা আসছে দেখুন, 1859 সালে বিদ্যাসাগর এই বই দুটির ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব 1855 এবং 1855, এই বই দুটি 1859 সালে বিদ্যাসাগর দু ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বইটার নাম দিয়েছিলেন ম্যারেজ অফ হিন্দু উইন্ডোজ। এটা হবে হিন্দু, ম্যারেজ অফ হিন্দু উইন্ডোজ। দিস ইজ হিন্দু, হ্যাঁ, হিন ওকে 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 ওকে। সো আই হ্যাভ টু কাট ইট। সো দেখুন, এটার নাম দিয়েছিলেন কি না, হিন্দু, হিন্দু উইন্ডোজ, ম্যারেজ অফ হিন্দু উইন্ডোজ নামে প্রকাশ করেছিলেন 1859 সালে। এরপরে দেখুন, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এটা 1871। প্রভাবতী সম্ভাষণ 1863, এবং মরণোত্তর প্রকাশিত 1891। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুকে রচিত হয়েছিল। এটি বাংলা প্রথম শোকগ্রন্থ বলা যেতে পারে। শোকগ্রন্থ, বাংলার প্রথম শোকগ্রন্থ, দুঃখের গ্রন্থ বলা যেতে পারে প্রভাবতী সম্ভাষণকে। এটি রচিত হয়েছিল 1863 সালে এবং প্রকাশিত হয়েছিল 1891 সালে, মরণোত্তর। এর আবিষ্কার করেছিলেন বিদ্যাসাগরের মৃত্যুর পর তার দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি মহাশয়। মাতামহের কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে তিনি এটি আবিষ্কার করেন। সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সাহিত্য পত্রিকায়। ওকে, এবার যেটা আসছে শব্দমঞ্জুরি,
এবং রামের রাজ্যাভিষেক। এই দুটো খুব একটা বেশি জটিল বিষয় নয়। শব্দমঞ্জরি একটা বাংলা অভিধান, আমি আগেও বলেছি 1864 সালে শব্দমঞ্জরি প্রকাশিত হয়েছিল। শব্দমঞ্জরি 1864 বাংলা অভিধান। এবং রামের রাজ্যাভিষেক 1869, এটাও কিন্তু একটা গ্রন্থ, কিন্তু এটাকে আক্ষরিক অনুবাদ বলা যায় না। এবার আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্পাদিত গ্রন্থ। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু গ্রন্থ সম্পাদনাও করেছে। সেগুলো কি কি গ্রন্থ? অন্নদামঙ্গল, কিরাতার্জুনীয়ম, ভারবীর লেখা, সর্বদর্শন সংগ্রহ, কুমার সম্ভবম, কাদম্বরী, বাণভট্টের বাল্মীকির রামায়ণ, শিশুপাল বধ, মাহের শিশুপাল বধ এবং কুমার সম্ভবম। এটা এখানে আসেনি লেখা, কুমার সম্ভবম আমি আগেও লিখেছি, এখানে দুবার এটা পড়েছে। রঘুবংশম, মেঘদূতম, উত্তর রামচরিতম বা উত্তর চরিতম, ভগবতীর উত্তর চরিতম, অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের রামায়ণ থেকে সংকলিত উত্তর চরিতম এবং হর্ষচরিত বাণভট্টের, ভারতচন্দ্রের রায়গুণাকর রচিত ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্য। এগুলো কিন্তু তিনি সম্পাদনা করেছিলেন। তার সম্পর্কে কিছু তথ্য আমাদের জেনে নিতে হয়। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেছেন, বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংহত করিয়া তাহাকে সহজ গতি এবং কর্মকুশলতা দান করিয়াছি। 2 নম্বর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেছেন, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। 3 নম্বর মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে বলেছেন, বিদ্যাসাগর করুণার সাগর। সাহিত্য সমালোচক কৃষ্ণকমল ভট্টাচার্য তার অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল 1873 গ্রন্থটি সম্পর্কে বলেছেন, উচ্চাঙ্গের রসিকতা এর মধ্যে লক্ষ্য করা যায়। গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি বলেছেন, বিদ্যাসাগর কবি নন গদ্য লেখক বলেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। নাট্যকার দীনবন্ধু মিত্র তার দ্বাদশ কবিতা, এই যে কাব্যগ্রন্থটি 1872 সালে যেটি প্রকাশিত হয়েছিল, কাব্যগ্রন্থটি বা কবিতার সংকলন গ্রন্থ দীনবন্ধু মিত্রের দ্বাদশ কবিতা 1872, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। এবং মাইকেল মধুসূদন দত্তের ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল হার্ট অফ এ বেঙ্গলি মাদার, মানে বাংলা মায়ের হৃদয়। হার্ট অফ এ বেঙ্গলি মাদার, বাংলা মায়ের হৃদয়, এই নামে তাকে অভিহিত করা হয়েছিল। এটা কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তাকে বলেছিলেন হার্ট অফ এ বেঙ্গলি মাদার। তো রজনীকান্ত গুপ্ত বিদ্যাসাগরের বিষয়ে ক্ষুদ্র পুস্তিকায় বলেছেন, তিনি বাংলা সাহিত্যের পিতা না হলেও স্নেহময়ী মাতার ন্যায় ইহার পুষ্টিকর্তা ও সৌন্দর্য বিধাতা। তার যত্নে গদ্য সাহিত্যের উন্নতি, পরিপুষ্টি এবং সৌন্দর্য সাধিত হয়। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিটেলস নোট, ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা পড়লে এর বাইরে থেকে আর কিছু পড়ার প্রয়োজন হবে না। এটুকুই আপনাদের কাছে যথেষ্ট। এইটুকু আপনারা ভালো করে পড়ুন। আমরা পিডিএফ নোটসটি আপনাদেরকে শেয়ার করে দেবো, তখন ভালো করে পড়বেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, লিঙ্কটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো জায়গায় সমস্যা থাকলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব। তো নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।